প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক 16 জানুয়ারি থেকে 22 জানুয়ারি। এই সপ্তাহের অতি সংক্ষিপ্ত আলোচনা, ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, তাই কেবল লেখকদের সৃজনকর্মকে স্পর্শ করে অতি সংক্ষিপ্ত আলোচনা করে যাব। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে প্রতি সপ্তাহে অনলাইন অফলাইন হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে। স্থানিক সংবাদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থাকে, কিন্তু বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের সাহিত্য পাতা অতি সমৃদ্ধ। 3 ভুবনের সাহিত্য সৃজন কর্মীদের লেখা ছাপা হয়, অর্থাৎ বরাক তথা শিলচর এবং ঢাকা তথা বাংলাদেশ, কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাহিত্য সৃজন কর্মীদের লেখা থাকে। এই সংখ্যা অন্য সংখ্যার মতোই রয়েছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও প্রকাশিকা মিতা দাস পুকেষ্ট। তার দক্ষ সম্পাদনায় একটি ভালো কাগজ হয়ে উঠেছে, বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য কাগজ হয়ে উঠেছে। এবারের সাংবাদিকের বিষয় শিলচর ডিএসএ উন্নয়নের বিজ্ঞাপন জবাবদিহি অভাব। এই সম্পাদিকাতে শিলচর ডিএসএ উন্নয়নের বিজ্ঞাপন জবাবদিহি অভাব প্রসঙ্গে বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে খেলার পরিবেশ নির্মাণ সম্পর্কে আলোচনা করে সম্পাদক বরাকের নতুন দিগন্ত কিছু প্রশ্ন পাঠকের কাছে তুলে ধরেছেন। আমি সেই সম্পাদকীয়ের শেষ গুরুত্বপূর্ণ অংশ পড়ে নিচ্ছি। বরাকের নতুন দিগন্ত মনে করে শিলচর ডিএসএ সবচেয়ে বড় প্রয়োজন শুধুমাত্র আয়োজন ও বিজ্ঞাপন নয়, প্রয়োজন জবাবদিহিমূলক সংস্কার, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, খরচের পরিষ্কার হিসাব ও নিয়মিত অডিট, পেশাদার কোচিং কাঠামো, প্রতিভা চিহ্নিতকরণের স্পষ্ট নীতি এবং প্রশাসনিক দায়বদ্ধতা ছাড়া ক্রীড়ার উন্নয়ন কেবল স্লোগান হয়ে থেকে যাবে। কাঁচা জেলার ক্রীড়াঙ্গন আর আশ্বাসে সন্তুষ্ট নয়, ফলাফল চায়। ডিএসএ যদি সত্যি এই অঞ্চলে খেলাধুলার অভিভাবক হতে চায়, তবে তাকে কর্মকর্তাদের ক্ষমতার আরাম ও দম্ভ ছেড়ে প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাতেই হবে। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের সম্পাদক যে প্রশ্ন তিনি ছুড়ে দিলেন, তা খেলাপ্রেমী জনগণ ও ক্রীড়াবিদদেরও একই প্রশ্ন। অত্যন্ত যথাযথ প্রশ্ন তিনি তুলেছেন। এখন পড়ে নিচ্ছি কবি তারাশঙ্কর দের কবিতা। কবি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। কবিতার শিরোনাম নীল হয়ে থাকা মানুষ। কবিতার শিরোনাম নীল হয়ে থাকা মানুষ। কবি তারাশঙ্কর দের কবিতা। শহরের ফুটপাতে সন্ধ্যা নামে, ধীরে ধীরে কফি কাপ ঠান্ডা হয়ে আসে, অবহেলায় একা বসে থাকি, চেনা মুখগুলোর ভিড়ে অচেনা হয়ে যায়। ভালোবাসা এসেছিল ছোলা, হালকা রোদের মতো, কিন্তু তার ছায়া ছিল দীর্ঘ। দিনের পর দিন বুকের ভেতর জমে থাকা নীরবতায়। কথা বললেই ভুল বুঝা, চুপ থাকলেই অপরাধ। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে শিখে নিয়েছি সহ্য করার ব্যাকরণ। কেউ জানে না ভালোবাসা গড়লে নীলকণ্ঠ হয়ে গেলে মানুষ আর অভিযোগ করে না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। কেউ জানে না ভালোবাসার গড় নীলকণ্ঠ হয়ে গেলে মানুষ
আর অভিযোগ করে না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। রাত বাড়ে, শহর ঘুমায়, ভেতরে জেগে থাকে এক অনন্ত ক্লান্তি। তবু পরে সকালে আবার ভালোবাসার নামে বেঁচে উঠি। আত্মজিজ্ঞাসার ভেতর কবি আবার নিজেকে আবিষ্কার করেন, আত্মজাগরণের ভালোবাসার নামে বেঁচে উঠেন। অসাধারণ পংক্তি, ভালো কবিতা, তার কবিতার চিত্রকল্প, বাক্য গঠন এবং শব্দচয়ন আমাদের আকৃষ্ট করে। তিনি খুব ভালো লিখেছেন। কবি আব্দুল মতিন লস্কর, তিনি গল্পকার, প্রাবন্ধিক এবং কবিও। তার অনেকগুলো গ্রন্থ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। কাছাড় জেলা সুনাই থেকে লিখেছেন তার কবিতার শিরোনাম প্রিয়জনের ছায়া। কবিতার শিরোনাম প্রিয়জনের ছায়া। শূন্য আকাশের তলে হৃদয় যেন খুঁজে ফিরছে তোমার। শব্দ নেই, শুধু নীরবতা, যা ভেঙে দিচ্ছে অন্তরের সব কোণ। প্রতিটি সন্ধ্যায় তোমার হাসির খোঁজে দিশাহারা আনি। প্রিয় তোমার গন্ধ মনে হয় বাতাসের সঙ্গে মিলেছে দিগন্তে। হাত বাড়ায়, কোনো স্পর্শ নেই, শুধু স্মৃতির আলোর রেখা, যা আঁকে তোমার ছায়া আমার অন্তরে। তবু আশা ফোটে, একদিন তুমি ফিরবে এই ফাঁকা পথে। তখন শূন্যতা ভরে উঠবে প্রিয়জনের হাসিতে, এক অনাবিল আনন্দে। হাত বাড়ায়, কোনো স্পর্শ নেই, শুধু স্মৃতির আলোর রেখা, যা আঁকে তোমার ছায়া আমার অন্তরে। তবু আশা খোঁজে, একদিন তুমি ফিরবে ফাঁকা পথে। তখন শূন্যতা ভরে উঠবে প্রিয়জনের হাসিতে, অনাবিল আনন্দে। কবি ভালোবাসা বুঝে একটি সুন্দর কবিতা উপহার দিলেন। তিনি তার প্রেমিকার প্রত্যাশায়, তার শূন্যতা ভরে আনন্দ উচ্ছলতায় খুব ভালো এক ইতিবাচক ভাবনার কবিতা। তার শেষ পংক্তিতে আমরা আপ্লুত হলাম। তিনি লিখলেন, ফিরবেই ফাঁকা পথে, তখন শূন্যতা ভরে উঠবে প্রিয়জনের হাসিতে, এক অনাবিল আনন্দে। তার কবিতাগুলো এক ভাবনা আমাদের মনে ছড়িয়ে দেন। তিনি সুন্দর চিত্রকল্প ব্যবহার করেছেন। বাক্য বিন্যাস খুব সুন্দর এবং আধুনিক আঙ্গিকে তিনি আমাদের কবিতা উপহার দিলেন। ভালোবাসা বোধের কবিতা আমরা পড়ে নিচ্ছি। আমরা পড়ে নিচ্ছি ষষ্ঠী সুন্দর ভট্টাচার্য কবিতা। ষষ্ঠী সুন্দর ভট্টাচার্য কাছাড়ের শিলচর থেকে লিখেছেন। কবিতার শিরোনাম তোমার লুলুপতা দেখি। অদ্ভুত সুন্দর নামকরণ। তোমার লুলুপতা দেখে আমার মন্থর রাত্রি থেকে সমস্ত নিদ্রা সুখ তোমাকে দিয়ে দিলাম। চাও তো রাত্রি মন্থন, চাও তো রাত্রি মন্থন করে সমস্ত ভালো কিছু তোমার জন্য রেখে দেব। তোমার রূপতা দেখে ইচ্ছে হয় আমার সমস্ত মন্ত্ররাত্রি তোমাকে দিয়ে দিতে পারি। তবে ভয় হয় আমার বিশাল মন্ত্ররাত্রি তোমার হাতে তুলে দিতে। তাই সমস্ত নিদ্রাসুখ তোমাকে দিয়ে দিলাম। আধুনিক কাব্য ভাষায় আঙ্গিকের সঙ্গে কবি খুব পরিচিত, তাই তার কবিতার বাক নির্মাণে এসেছে আধুনিক কাব্য ভাষা, প্রতীক ও চিত্রকল্পে। আর শব্দ যোজনায় কবিতা হয়ে উঠেছে মোহময়। কবিতার ভেতর রয়েছে আরো কিছু না বলা কথা, তাই তিনি যথার্থ লিখেছেন। তার শেষ কয়েকটি লাইন আমি পড়ে দিচ্ছি।
তবে ভয় হয় আমার বিশাল মন্ত্র রাত্রি তোমার হাতে তুলে দিতে, তাই সমস্ত নিদ্রাসুর তোমাকে দিয়ে দিলাম। এই পংক্তিগুলি আমাদের আপ্লুত করে, মুগ্ধ করে রাখে, অত্যন্ত মোহচ্ছন্ন করে দেয়। তার কবিতার এত সুন্দর উপস্থাপন করেন তিনি, শব্দকে তিনি সাজান, তার ছন্দগুলো অত্যন্ত সুন্দর। তিনি ইতিপূর্বেও খুব ভালো কবিতা আমাদের উপহার দিয়েছেন, এবারও তিনি আমাদের একটি ভালো কবিতা উপহার দিলেন। পড়ে নিচ্ছি মানস চক্রবর্তীর উপবাস গল্প। কিছু কথা বলতে যাচ্ছি। গল্পের কত সুন্দর গল্প লিখেছেন। গল্পের আরম্ভ এইরকম: নন্দিতা আমার উপর কি একটা কারণে রাগ করে আছে, আমার মাথায় ঢুকছে না। ওকে হাজারবার জিজ্ঞেস করার পরও বলছে না কি কারণে আমার উপর রেগে আছে। আমি সমস্ত দিনের নিজের ঘটনা প্রবাহের কথাটা ভাবতে লাগলাম। নন্দিতা নিজে থেকে আমাকে খুলে বলে না কিছু, তাহলে আমাকেই ব্যাপারটা আবিষ্কার করতে হবে। আজ তো নন্দিতার উপবাস চলছে। এই উপবাসের প্রসঙ্গ তিনি এনেছেন, গল্পের নানাভাবে এনেছেন। আমাদের ধর্মীয় আবহাওয়ার মাঝে পারিবারিক যে আমরা যেভাবে উপবাস পালন করি তার গল্পে রয়েছে একটি ভালোবাসার মিষ্টি মধুর গল্প। অবশেষে গল্পের নায়ক প্রিয় সঙ্গে শেষে নন্দিতার কথা বলছে, তুমি এমন একটা সময়ে গড়ে ছিলে না, মোবাইল ফোনটা নিয়ে যাওনি। সুন্দর বাবা মুম্বাই ফিরে যাওয়ার আগে এসে তোমার খোঁজ নিয়ে গেলেন। অভিমান আর ভালোবাসায় মাখা একটা অত্যন্ত ভালো গল্প। একটা শেষে ইতিবাচক ভাবনা গল্পটি শেষ হয়েছে। অভিমান, প্রেম আর ভালোবাসার জড়িয়ে খুব ভালো গল্প লিখেছেন মানস চক্রবর্তী। গল্পের ভেতর জটিলতা নেই, পরিচ্ছন্ন ভাষা, গল্পের আঙ্গিক যে পরিসর সাজিয়েছেন আমাদের পড়তে ভালো লাগে। তিনি খুব ভালো লিখেছেন। অর্চনা দাস একজন ভালো ছড়াকার, কিন্তু তিনি খুব ভালো গল্প লিখেন। তিনি খুব সুন্দর গল্প লিখেছেন। তিনি গল্প লেখাও পারদর্শী। বরযাত্রীদের নানান অসুবিধা হয়, বিয়ে যাত্রা নিয়ে অনেক ঘটনা আমরা জানতে পারি। বিয়ে বিভ্রাট করছে, এইরকম একটি বিয়ে যাত্রী বিভ্রাটের কথা তিনি তার স্মৃতিতে এঁকেছেন। ঘটনার চাল ছবি এঁকেছেন, সিনেমার পর্দার মতো চোখে ভাসছে। দক্ষতার সঙ্গে প্রথম পর্বে তাই তুলে ধরেছেন। সুবিনয় ও তাপসী বিয়ের 25 বছর পর স্মৃতির ঝাঁপি খুলে তিনি অনেক কিছু বললেন। সেই ঘটনাগুলি তিনি পূর্বাপর আমাদের কাছে উপহার দিলেন। অত্যন্ত দক্ষতায় ভালো লাগলো তার গল্পটি। তার গদ্যশৈলী ও সুবিনয় তাপসী ও অন্যান্য বরযাত্রী সংলাপ ও চরিত্রগুলো যথাযথ ভালো লিখেছেন গল্পকার অর্চনা দাস। পরবর্তী পর্ব পড়ার জন্য আমরা আগ্রহী হয়ে রয়েছি। আমি শিলাবতী চোরের বৃত্তান্ত ধারাবাহিক উপন্যাস লিখে যাচ্ছি। তথ্যভিত্তিক বরাকৃত গরুতার কাহিনী নিয়ে শিলাবতী চোরের বৃত্তান্ত। এই পর্বে এক ঐতিহাসিক ঘটনার আমি তুলে এনেছি এবং গোবিন্দচন্দ্র নারায়ণ ইন্দুপ্রভা, গোবিন্দচন্দ্র নারায়ণ শাক্ত এবং ইন্দুপ্রভা বৈষ্ণব, তাদের মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু তাদের মাঝে আমার গভীর প্রেমও আছে। গোবিন্দচন্দ্র নারায়ণ শাক্ত, ইন্দুপ্রভা বৈষ্ণব। তিনি বৈষ্ণব হয়েও তিনি প্রতিদিন রাত্রিরে রঞ্জনী মন্দিরের স্বপ্ন দেখছেন, তার আদেশ করছেন হাইলাকান্দির কালেবাড়ি পুনর্নির্মাণের জন্য। এই দ্বিধাদ্বন্দ্বের ভেতর তিনি তার পিসিমার কাছে এসেছেন, পিসিমার পরামর্শ নিয়ে এসেছেন এবং সেই তথ্যগুলো আমি এনেছি বিভিন্ন গ্রন্থ থেকে। সত্যি ইন্দুপ্রভা হাইলাকান্দির আদি কালেবাড়ি নির্মাণ করেছিলেন কোন প্রেক্ষিতে, সেই কথা এই প্রসঙ্গে উঠে এসেছে। আপনার পড়বেন কাছার
অনেক ঘটনায় কাছের শিলাবস্তুরের বৃত্তান্তে রয়েছে। কাছের রাজ পরিবারের দ্বন্দ্ব, সংঘাত, প্রেম, ঈর্ষা, বিদ্রোহ এবং সর্বোপরি ভালোবাসা, এই নিয়ে শিলাবস্তুরের বৃত্তান্ত। আজ এখানেই শেষ করছি। ইউটিউবে বিস্তারিত আলোচনা করা যায় না, দীর্ঘ হয়ে যায়। কেবলমাত্র লেখকদের সৃজনকর্মকে আমি স্পর্শ করে যাই এবং আমার উপন্যাসের অংশ আমি বেশি বলতে পারি না, কারণ দীর্ঘ হয়ে যাবে। তবু একটুখানি দর্শকে আমি তুলে ধরি, আপনারা পড়বেন। বরাকে নতুন দিগন্ত সবথেকে অত্যন্ত ভালো একটি কাগজ। আজ এখানে শেষ করছি। আমাদের চ্যানেল, কবিতার চ্যানেল, তবু আমরা এইরকম ভিডিও অ্যালবাম সমৃদ্ধ করে যাচ্ছি। বাংলা সাহিত্যে এইরকম লিরিক্স ভিডিও অ্যালবাম ইতিপূর্বে করেনি, আমরাই করে যাচ্ছি। নমস্কার।